দেখো আজকের ব্যাংকের মধ্যে কি আছে, ডেফিনেশন অফ ব্যাংকিং ইজ দি বিজনেস অফ অ্যাকসেপ্টিং মানি ফ্রম পাবলিক ফর দি পারপাস অফ ল্যান্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। মানে ব্যাংক পাবলিক থেকে টাকা তুলে কি করে বা ওকে লোনের হিসাবে ল্যান্ড করে দেয় বা ওকে অন্য কোম্পানিতে ইনভেস্ট করে, তার শেয়ার কিনে তার যেই টাকাটা আর্ন করবে সেটা দিয়ে তো ইন্টারেস্ট দেওয়া হবে। A bank may be defined as an institution. ব্যাংককে একটা ইনস্টিটিউশন বলা হয়েছে which accept money from the public and withdrawable on demand। যখন ইচ্ছা তখন তুমি বের করতে পারো, বাই চেক, উইথড্রয়াল স্লিপ, আজকাল তো প্লাস্টিক কার্ডও আছে যেমন এটিএম কার্ড থ্রু, ফর দি পারপাস অফ ইনভেস্টমেন্ট অর লেন্ডিং। ঠিক আছে, এবার টাইপস অফ ব্যাংকের মধ্যে প্রথমে কি হচ্ছে, কমার্শিয়াল ব্যাংক, সেকেন্ড কোঅপারেটিভ সোসাইটি, থার্ড হচ্ছে স্পেশালাইজড ব্যাংক, ফোর্থ হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক আবার দুটো আলাদা করে ওকে সাব ডিভিশন আছে, পাবলিক সেক্টর ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক কাকে বলা হয়? কমার্শিয়াল ব্যাংক আর দি ব্যাংক উইচ আর গভর্নড বাই ইন্ডিয়ান ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। ওই অ্যাক্ট যেটা ওই ব্যাংক যেগুলো ইন্ডিয়ান ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের থ্রু চলে তাকে কি বলা হয়? কমার্শিয়াল ব্যাংক। দ্য মেন ফাংশন অফ দিস ব্যাংকস ইজ টু অ্যাকসেপ্ট ডিপোজিট ফ্রম পাবলিক উইথ দ্য এম টু লেন্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। এই ব্যাংকের মেন কাজ কি হচ্ছে, কি অ্যাকসেপ্ট ডিপোজিট, ঠিক আছে তো, টাকা অ্যাকসেপ্ট করে ফর দি এম অফ লেন্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, যেটা আমরা ডেফিনেশনে পড়েছি। Types of commercial bank. Commercial bank are divided into two categories: public sector commercial bank, private sector commercial bank. Public sector commercial bank are the bank in which government has a major stake। ঠিক আছে তো, যেই ব্যাংকের মধ্যে গভর্নমেন্টের শেয়ার বেশি থাকে, পাবলিক মানে গভর্নমেন্ট, আমরা পাবলিক সেক্টর অর্গানাইজেশনে যখন পড়ছিলাম তখনই বলে দিয়েছি, যার কাছে মেজরিটি, যেই ব্যাংকে মেজরিটি শেয়ার কার কাছে আছে, গভর্নমেন্টের কাছে আছে, তাকে কি বলা হয়? পাবলিক সেক্টর ব্যাংক। ঠিক আছে তো, এক্সাম্পল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর দ্য এক্সাম্পল অফ পাবলিক সেক্টর ব্যাংক। প্রাইভেট সেক্টর ব্যাংকস আর দোজ ব্যাংক উইচ আর ওন্ড, ম্যানেজ, কন্ট্রোল বাই প্রাইভেট ওনার। যেটা প্রাইভেট ওনার্সের কাছে যদি যার শেয়ার থাকে তাকে কি বলা হয়? প্রাইভেট সেক্টর ব্যাংক। এক্সাম্পল হচ্ছে আইসিআইসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এইসব কি হচ্ছে? প্রাইভেট সেক্টর ব্যাংক। ঠিক আছে তো, তাহলে কমার্শিয়াল ব্যাংক কি বলবে? কমার্শিয়াল ব্যাংক আর দি ব্যাংক উইচ আর রেগুলেটেড থ্রু দি অ্যাক্ট অফ ইন্ডিয়ান ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। There are two types of commercial bank. One is public sector, another is private sector. Public sector commercial bank are those bank which are in which major stake are in the hand of government. Example of public sector bank: Punjab National Bank or State Bank of India. Next, private sector banks are those banks which are owned, managed and controlled by private owner. ঠিক আছে তো, এক্সাম্পল এইচডিএফসি, আইসিআইসি, অ্যাক্সিস ব্যাংক এক্সেট্রা। এবার কোঅপারেটিভ সোসাইটি। কোঅপারেটিভ ব্যাংক বা কোঅপারেটিভ ব্যাংক কি হয়, যেটা বলছে কি দিস ব্যাংকস উইচ আর গভর্ন বাই কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট। একটা আমরা পাবলিক সেক্টরে আমরা পড়েছিলাম কোঅপারেটিভ সোসাইটি। তো যেটা কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্টের থ্রু যেই ব্যাংকটা ইন্ডিয়ান ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট থেকে চলে সেটা কমার্শিয়াল ব্যাংক। যেটা কোঅপারেটিভ ব্যাংক হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি বা কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্টের থ্রু যেটা চলে সেটা। দ্য মেন এম অফ দিস ব্যাংক ইজ টু প্রোভাইড ক্রেডিট টু চিপ রেট টু দেয়ার মেম্বার্স। ঠিক আছে তো, যারা ওর মেম্বার হয় তাদেরকে কম রেটে তোমাকে লোন প্রোভাইড করা। ঠিক আছে। স্পেশালাইজড ব্যাংক মানে যেটা কোনো স্পেশাল নিডসে ফুলফিল করার জন্য গভর্নমেন্ট তৈরি করে, যেমনি হচ্ছে এক্সিম ব্যাংকের ফুল ফর্ম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের মেন পারপাস কী আছে? এক্সপোর্ট আর ইম্পোর্টকে বিজনেসকে হেল্প করার জন্যে। আইডিবিআই ব্যাংক মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এটার মেন পারপাস কি হচ্ছে? ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্যে যা লোন দেওয়ার, ওই ইন্ডাস্ট্রিকে লোন প্রোভাইড করা। এই যখনই কোনো ব্যাংক উইচ আর এস্টাবলিশ ফর মিটিং সাম স্পেশাল নিডস লাইক ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, লাইক ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট,
লাইক এক্সপোর্ট ইম্পোর্ট, তাহলে ওইটা কী ব্যাংক ধরা হবে? স্পেশালাইজড ব্যাংক। কেন? কারণ স্পেশাল পারপাসের জন্য ওইটা এস্টাবলিশ হয়েছে। সেন্ট্রাল ব্যাংক ইজ আ গভর্নমেন্ট ব্যাংক উইচ সুপারভাইজ, কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য অ্যাক্টিভিটি অফ অল ব্যাংকস ইন দি কান্ট্রি। তাহলে পিওর গভর্নমেন্ট ব্যাংক কোনটা আছে? সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক ইন ইন্ডিয়া, দ্য রোল অফ সেন্ট্রাল ব্যাংক কোন ব্যাংক করে? RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ইন ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট অ্যাজ আ সেন্ট্রাল ব্যাংক। এর কাজ কি আছে? এর কাজ আছে সেন্ট্রাল ব্যাংক অলসো কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেট কারেন্সি অ্যান্ড ক্রেডিট পলিসি অফ আ কান্ট্রি। ঠিক আছে? তো সব ব্যাংক তো টাকা তৈরি করবে না, কার আন্ডারে আছে? কারেন্সির ব্যাপারটা মানে কন্ট্রোল করা, কারেন্সি কন্ট্রোল কার হাতে আছে? সেন্ট্রাল ব্যাংকে। ঠিক আছে? তাহলে টাইপস অফ কমার্শিয়াল ব্যাংক হয়ে গেল, কোঅপারেটিভ ব্যাংক হয়ে গেল, স্পেশালাইজড ব্যাংক হয়ে গেল, সেন্ট্রাল ব্যাংক হয়ে গেল। এবার ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক, অ্যাকসেপ্টিং ডিপোজিট অ্যান্ড বরিং। ফার্স্ট ফাংশন হচ্ছে পাবলিক থেকে টাকা নিয়ে, ঠিক আছে তো, ওকে, বা টাকা লোন দেওয়া, টাকা অ্যাকসেপ্ট করা আর টাকা লোন দেওয়া। ঠিক আছে তো? সেকেন্ড, লেন্ডিং অর গ্রান্টিং লোনস হয়ে গেছে, লোন দেওয়া বলে দিয়েছি। ডিসকাউন্টিং অফ বিল, তোমরা বিল অফ এক্সচেঞ্জ চ্যাপ্টার পড়েছিল, ওইদিকে তোমরা পড়েছিলে কি যদি যে ড্রয়ার আছে ওকে টাকার প্রয়োজন হয় তাহলে ওরা কার কাছে যায়? ওরা ব্যাংকের কাছে গিয়ে বিলটা ডিসকাউন্ট করে নেয়। ঠিক আছে তো? তো কোথায় করে? ব্যাংকে করে। তো ব্যাংকের কাজ আছে ডিসকাউন্টিং অফ বিল অফ এক্সচেঞ্জ, বিলকে ডিসকাউন্ট করা। ডিসকাউন্ট করা মানে ভাঙানো। ঠিক আছে তো? নেক্সট, কালেকশন অফ চেকস ড্রাফট। ঠিক আছে? তুমি চেক যত, যে কোনো তোমাকে কেউ চেক দিয়েছে সেই চেকটা কালেক্ট করে যেই ব্যাংকের চেক আছে সেখান থেকে টাকাটা তুলে তোমার অ্যাকাউন্টে ডিপোজিট করা। ড্রাফট আমরা এই সব পড়বো, চেক কত ধরনের হয়, ড্রাফট কাকে বলা হয় আগে পড়ছি। রিমিটেন্স ফ্যাসিলিটি, তোমাদের অনেক ধরনের সার্ভিসেস প্রোভাইড করা হয়, যেমনি ভাবো ইলেকট্রিসিটি বিল, ঠিক আছে তো, রেন্ট বা কোনো জিনিস, এমনি জিনিস যেটা আগে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, এইসব রিমিট করার কাজ কি আছে? বা স্যালারি স্যালারি অ্যাকাউন্ট হয় তো এই সব আছে, যত আছে পার্সোনাল সার্ভিস আর রিমিটেন্স সার্ভিস কে প্রোভাইড করে? ব্যাংক প্রোভাইড করে। তো এইটা ব্যাংকের ফাংশনের মধ্যে হয়েছে। অ্যাডভান্টেজ কী আছে ব্যাংকে? অ্যাডভান্টেজ বা ইম্পর্ট্যান্ট কী বলবো? তো হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে প্রথমে সেফটি, মানুষ নিজের কাছে টাকা রাখলে চুরি হওয়ার চান্স আছে, ব্যাংকের টাকাটা সেটা সেফ থাকবে। ক্যাপিটাল ফর্মেশন, বাড়িতে থাকলে টাকা থেকে তো টাকা হবে না, কিন্তু ব্যাংকে তুমি এফডি করে রাখলে তাহলে কী হচ্ছে? তার ইন্টারেস্ট পাবে, ওই টাকাটা ইউজ হবে। ব্যাংক কী করে? সেই টাকাটা অন্যকে ধার লোন হিসাবে দেয়, বা ওইটা কোনো বড় কোম্পানি শেয়ার পারচেস করে রাখে, তার থেকে কী হচ্ছে? ইন্ডাস্ট্রির কাছে টাকাটা ঢুকছে। ঠিক আছে? লোন হিসাবে যার কাছে যাচ্ছে, যারা বিজনেস করে তারা লোন নিচ্ছে, লোন নেওয়ার পরে কী হচ্ছে? সেই টাকাকে প্রোডাকশানে ইউটিলাইজ করছে, তার থেকে টাকা আর্ন করে ব্যাংকে দিচ্ছে। তো সেইটাতে কী হচ্ছে? টাকার থেকে টাকা যখন তৈরি হচ্ছে, ক্যাপিটালে যেমনি ইউজ হচ্ছে, ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে। ঠিক আছে তো? বললো ইট ইনকারেজ স্মল সেভিং ব্যাংকস হেল্পস টু ক্যাপিটাল ফর্মেশন ইন উইচ টার্ন ইউজ আ বিগ বিজনেস। ঠিক আছে? ওই টাকাটাই বিগ বিজনেস, বললাম না, ইন্ডাস্ট্রিকে টাকাতে দেওয়া হয়। ট্রান্সফার অফ পেমেন্ট ফান্ডস, ব্যাংকের কাজ কি আছে? তোমার ফান্ডকে ট্রান্সফার করা, তোমাকে বা গ্রামে কাউকে, আজকের ডেটে তো ট্রান্সফার চলছে, ফোনপে, গুগল পে, এই পে ওই পে। ব্যাংক না থাকলে এই ট্রান্সফার হতো? তো ব্যাংকের টাকাটা তো ইম্পর্টেন্ট আছে। ফ্যাসিলিটি অফ পেমেন্ট, ঠিক আছে তো, তোমার কি হচ্ছে? তুমি অনেক ধরনের পেমেন্ট করতে পারো, চেকের থ্রু পেমেন্ট করতে পারো, ড্রাফটের থ্রু পেমেন্ট, কোনো কলেজে গেছে বলছে ড্রাফট নিয়ে আসছো, বা কোনো জায়গায় তুমি যখন বাড়ি কিনবে ওরা বলবে ব্যাংক ড্রাফট বানিয়ে দিতে। ঠিক আছে? সেটা আমরা ডিসকাস করবো ড্রাফট কাকে বলা হয়। কেউ চেক চায়, কোনো অর্গানাইজেশন চেক চায়, ঠিক আছে তো, অ্যাকাউন্ট পেই চেক দিতে হয়। তো এই সব পেমেন্টের ফ্যাসিলিটি প্রোভাইড করা হয়। সেভিং অফ কারেন্সিকে সেভ করা, কেন যত তুমি এখন অনলাইন যত হয়েছে, আর মানুষের কাছে হার্ড ক্যাশ নেই, সব সফট ক্যাশ আছে। ঠিক আছে তো? ব্যাংকের কী হচ্ছে? অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট পেমেন্ট, কোনো কি ক্যাশ হার্ড কারেন্সি ইউজ হলো না। তাহলে কী হচ্ছে? আগে কিছু সব ক্যাশ, নাহলে যত ব্যাংক না থাকলে কত টাকা পাবো, লাখ টাকা পেমেন্ট করছে, লাখ টাকা কারেন্সি তৈরি করতে হতো। এখন যতই অনলাইন হয়ে গেছে, ব্যাংকিং সিস্টেম যতই ডেভেলপ হচ্ছে, কারেন্সি অত কমে যাচ্ছে। টাকার হার্ড ক্যাশ আর কারোর কাছে নেই। জিজ্ঞেস করে, স্যার আমি অনলাইন পেমেন্ট করে দিয়েছি, স্যার ক্যাশ নেই, স্যার অনলাইন নেবেন, ফুচকা খাইতে যাচ্ছে, অনলাইন পেমেন্ট করছো। ঠিক আছে তো? ফ্যাসিলিটি ইন ট্র্যাভেলিং, তুমি বাইরে ঘুরতে যাবে, তুমি অন্য জায়গায় যাবে, ভয় থাকবে যদি হাতে টাকা নিয়ে থাকো, কিন্তু তোমার ব্যাংকের টাকা রাখলে কী হচ্ছে? ওইদিকে পেমেন্ট থ্রু ব্যাংক করলে তোমার সেই ভয় নেই টাকা চুরি হয়ে যাবার। ঠিক আছে তো?
ক্রেডিট ফ্যাসিলিটি, ব্যাংক ধার প্রোভাইড করার লোন দেয়, ঠিক আছে, ডিফারেন্ট টাইপ অফ ক্রেডিট ফ্যাসিলিটি নিজের ক্লায়েন্টদেরকে প্রোভাইড করা হয়। ফরেন ট্রেড, তুমি যদি বাইরের দেশের সাথে যদি কোনো বিজনেসম্যানের সাথে তুমি কন্ট্যাক্ট করবে, তোমাকে তো ও চেনে না, তো তোমার গ্যারান্টার কে? তোমার ব্যাংক। তাহলে ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্যে অ্যাজ আ গ্যারান্টার রোল ব্যাংক করে, ঠিক আছে। তো তো তাহলে ফরেন ট্রেডের জন্যে হেল্পফুল আছে, ব্যাংক না থাকলে ফরেন ট্রেড পসিবল নেই। মোরাল অ্যাডভান্টেজ, ঠিক আছে। তো যখন মানুষ ব্যাংকের থেকে ট্রানজ্যাকশন করে তখন কি হচ্ছে, ওর মোরাল অ্যাডভান্টেজ থাকে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে অ্যাডভান্টেজ টু গভর্নমেন্ট। গভর্নমেন্টের জন্য অ্যাডভান্টেজ, ব্যাংকস হেল্পস দ্য গভর্নমেন্ট ইন ইস্যুইং কারেন্সি, ক্রেডিট কন্ট্রোল, পেমেন্ট। দে অলসো হেল্পস ইন আদার ওয়ার্ক অফ দি গভর্নমেন্ট, ঠিক আছে। তো গভর্নমেন্টে বেশিরভাগ যত গভর্নমেন্ট পলিসি আছে, আজকে যে স্বাস্থ্যসাথী বা কন্যাশ্রী, রূপশ্রী, যত গভর্নমেন্টের স্কিম আছে, ঠিক আছে, তো সব কিছু মানে তোমার আলটিমেটলি কার থ্রু হয়ে যাচ্ছে, গভর্নমেন্টের থ্রু হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট অ্যাকাউন্টে ডাইরেক্ট পেমেন্ট গভর্নমেন্ট কী করছে, ব্যাংকের থ্রু হয়ে যাচ্ছে, ব্যাংকে গভর্নমেন্ট টাকা দিয়ে দিচ্ছে। আগে কী ছিল, আগে অনেক নেতারা বলছিল কি দিল্লি থেকে 1 টাকা আসলে এইদিকে মানে সেই টাকাটা এর হাতে ওর হাতে থাকলে এ টাকা খায় ও টাকা খায়, খেতে খেতে যার জন্য টাকা আসে তার কাছে মিনিমাম টাকা থেকে যায়, ঠিক আছে। তো মানে 25% থেকেও লেস ওর হাতে আসবে। আজকে ডেটে কী আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা পাঠাবে, পুরো অ্যাকাউন্টে তোমার 1 টাকা তো 1 টাকাই পৌঁছাবে, বুঝতে পারলে। তাহলে মাঝখানে কারাপশানটা অনেক কমে গেছে ব্যাংকের থ্রু। তো ব্যাংকে গভর্নমেন্টকে অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে। গভর্নমেন্ট নালে আগে কী হচ্ছে, যার স্কিম আছে, যে টাকা পাঠাচ্ছে আর লোক যে আছে, যে মাঝখানে আছে, তুমি ওর কাছে টাকা চাও, আমার টাকা আছে বলে ঠিক আছে আমি তোকে টাকা দিব, যেমনি এমনি এখনও স্টেট গভর্নমেন্টে অনেক জায়গাতে হয় ক্যাশ টাকা, যেখানটা কারাপশান ওদিকে তৈরি হবেই। কারণ যে ক্ষমতাশীল আছে তারা বলবে এই তোকে টাকা চাই তাহলে আমাকে এত পার্সেন্টেজ দিতে হবে, বুঝতে পারলে। এখন তো অনলাইনে চিটিংবাজি হয়ে যাচ্ছে কি হ্যাঁ তোর অ্যাকাউন্টে টাকা পাঠাবো কিন্তু ওই টাকাটা তুলে আমাকে দিয়ে যাবে। সে তো হুমকি গ্রামের দিকে বেশি হয়, কিন্তু তাও অনেক কমেছে আগে সেটা। এখন কী হচ্ছে, এখন যদি কারাপশান করে ধরা পড়ে যাবে। তো মানুষের মধ্যে অনেস্টি প্রোভাইড করার জন্যও ব্যাংকিং সিস্টেম আছে। কনফার্মেশন অফ ফিনান্সিয়াল সাউন্ডনেস, ঠিক আছে। তো এবার আমি যদি তোমার থেকে বিজনেস করি, তো আমি তোমার অ্যাকাউন্টের সিস্টেমের থ্রু, আমি ব্যাংকের থ্রু জানতে পারবো তোমার কাছে টাকা পয়সা আছে, তো যে তোমার সাথে আমি ডিল করব, তাহলে ব্যাংক আমাকে পুরো ইনফরমেশান দিয়ে দেবে। তার সাউন্ডনেস মানে হচ্ছে কি তোমার ভালো আছে না, যেমনি মাইন্ড সাউন্ড মাইন্ড মানে হচ্ছে ভালো মানুষ, ঠিক আছে, সুস্থ মানুষ। আনসাউন্ড মাইন্ড মানে পাগল। তাহলে ফিনান্সিয়াল সাউন্ড মানে যার কাছে টাকা পয়সাটা আছে, খুব আছে, যার সাথে আমরা ডিল করতে পারবো, ঠিক আছে। তো কারাপ্ট ইনসলভেন্ট না, ঠিক আছে। তো নেক্সট ব্যালেন্স ইকোনমিক গ্রোথ। ব্যাংক ওপেন দেয়ার ব্রাঞ্চ ইন আন্ডার ডেভেলপ এরিয়াস। আগে কি ছিল কি, তুমি ব্যাংক কী হচ্ছে গ্রামে গ্রামে দিয়ে খুলে দিলে কি হচ্ছে, সব জায়গাকার ডেভেলপমেন্ট হবে। ব্যাংকিং আসলে মানুষ টাকা জমা রাখবে, ওই দিকের এই দিকের এই স্কিমগুলো গ্রামে গ্রামে দিকে যাবে, ঠিক আছে। তো আগে গ্রামে তো ব্যাংক ছিলই না, ব্যাংক না থাকলে কি হয়, হাতে টাকা দেওয়া হতো পঞ্চায়েতকে, পঞ্চায়েতের লোকগুলোই খেয়ে ফেলতো, ঠিক আছে। তো তাহলে যাদের জন্য আছে, তাহলে ব্যাংকের থ্রু কী হয়েছে, গ্রামে গ্রামে ব্যাংক খোলা, কোঅপারেটিভ ব্যাংক প্রচুর খোলা হয়, ঠিক আছে। তো ফ্যাসিলিটি টু গভর্নমেন্ট টু রেজ ফান্ড, ঠিক আছে। তো ওইটা তো আমরা আগেই ডিসকাস করলাম। কোনো ইমার্জেন্সিতে যদি পাবো, কোনো দেশের সাথে ওয়ার হয়ে গেছে আর গভর্নমেন্টকে টাকা প্রয়োজন আছে, গভর্নমেন্ট ব্যাংকের থ্রু পাবলিক থেকে বন্ড ইস্যু করে পাবলিক থেকে টাকা তুলতে পারে, ঠিক আছে। ইমার্জেন্সিতে ফান্ড যদি দরকার হয় তাহলে করে। আদার অ্যাডভান্টেজ apart from above bank have many their advantage like opening various type of account, fixed account, saving account, current account, অনেক ধরনের অ্যাকাউন্ট তোমাকে প্রোভাইড করে, ঠিক আছে। তো টাইপস অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত ধরনের হয়, এই যেটা এখন ডিসকাস বললাম সেটাই। প্রথম হচ্ছে সেভিং অ্যাকাউন্ট। সেভিং অ্যাকাউন্ট ইজ আ প্রাইমারি ওপেন বাই দি জেনারেল পাবলিক। কে ওপেন কার কী হয়, জেনারেল পাবলিক সবাই করতে পারে সেভিং অ্যাকাউন্ট, ঠিক আছে। তো ইট অবজেক্টিভ টু এনকারেজ দ্য পিপল অফ সেভিং, যেই জনধন যেটা, ঠিক আছে। তো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যেটা খোলা হলো, কত লোকের মানুষের আজকে ওই যে অ্যাকাউন্ট না খোলা হতো, মানুষ আজকে ব্যাংক যেমনি অ্যাকাউন্ট খোলা থাকে মানুষ কিছু টাকা রাখতে পারে। ব্যাংকে অ্যাকাউন্ট যাদের নেই না, তারা হাতের টাকা থাকে, হাতের টাকা থাকলে খরচা হয়, এটা বলে তো সবাই। পয়সাটা হাতে রাখলে কী হয়ে যাবে, তোর হাতের টাকা থাকলে টাকা আর তোর হাতে টেকে না, ঠিক আছে, ঠিক খরচা হয়ে যাবে, ঠিক আছে। তো এখন কি আছে, ব্যাংকে তো
অ্যাকাউন্ট খুলে দিলে কি হচ্ছে, সবাই মানুষ ব্যাংকে টাকা রাখলে, ব্যাংকে টাকা হলে কি অনেক কমই, অনেকজনের 10 জনের মধ্যে যেমনি হাতে টাকা থাকলে যেই খরচা প্রয়োজনে খরচা করতো, অপ্রয়োজনীয় জিনিস খরচা হতো, অপ্রয়োজনে তুমি কোনো খরচা করবে না, ঠিক আছে তো। সেভিং ব্যাংকের অ্যাডভান্টেজ কী আছে, এটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট দিয়ে তুমি খুলতে পারো। মানি ক্যান বি ডিপোজিট অ্যাজ মেনি টাইমস অ্যাজ দে ওয়ান্ট, ঠিক আছে, যতবার অত টাকা জমা দিতে পারো। সেভিং অ্যাকাউন্ট ক্যান বি ওপেন ইন ওন নেম, মাইনরের সাথে তুমি জয়েন্ট অ্যাকাউন্টে খুলতে পারো। ভাবো কোনো বাচ্চা আছে যাদের 18 বছর নেই বয়স, তাহলে তার গার্জেনশিপ তাদের জয়েন্ট অ্যাকাউন্টও করতে পারে। ইন কেস অফ জয়েন্ট অ্যাকাউন্ট, ডিপোজিটার ক্যান উইথড্র ইদার ইন্ডিভিজুয়ালি অর জয়েন্টলি। যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তো এই দুজন, যাদের নাম আছে দুজনের মধ্যে কোনো একজনও তুলতে পারে টাকা, বা দুইজন মিলে তুলতে পারে। সার্টেন রেস্ট্রিকশন আর ইম্পোজ অন উইথড্রয়াল ফ্রম সেভিং অ্যাকাউন্ট। সেভিং অ্যাকাউন্টে ফাট করে তুমি সব টাকা তুলতে বা মানে যত ইচ্ছা সেখানে তুলতে পারবে না, ঠিক আছে তো। দ্য ডিপোজিটার ক্যান অলসো অ্যাভেল দ্য এটিএম কার্ড ফ্যাসিলিটি। যে সেভিং অ্যাকাউন্ট আছে তাদের যে ওপেন করে তাকে কী দেওয়া হয়, এটিএম কার্ড ফ্যাসিলিটিও প্রোভাইড করা হয়। আ পাসবুক ইস্যুড টু দি ডিপোজিটার ফর রেকর্ডিং দ্য ট্রানজ্যাকশান, যে তোমার কত ট্রানজ্যাকশান হয়েছে, কবে টাকা বের করেছো, কবে তুমি ডিপোজিট করেছো, তার জন্যে পাসবুকও দেওয়া হয়। ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড অন মান্থলি ব্যালেন্স অ্যান্ড ক্রেডিট হাফ ইয়ারলি। মান্থলি ব্যালেন্সের উপরে ইন্টারেস্ট হয় ক্যালকুলেশন, কিন্তু পেমেন্ট হয় হাফ ইয়ারলি বেসিসে। জেনারেলি লো রেট অফ ইন্টারেস্ট ইজ অ্যালাউড অন সেভিং ডিপোজিট। সেভিং ডিপোজিটে বেশি হাই রেট অফ ইন্টারেস্ট পাওয়া যায় না। সেভিং অ্যাকাউন্টটা বুঝতে পারলে। কারেন্ট অ্যাকাউন্টটা ইম্পর্টেন্ট। কারেন্ট অ্যাকাউন্ট আর ওপেন বাই বিজনেস ফার্ম। মনে রাখবে এমসিকিউ হবে, হু ওপেন কারেন্ট অ্যাকাউন্ট উইচ ইন বিজনেসম্যান, ঠিক আছে তো, বিজনেস ফার্ম। ডিপোজিট ইন দিস অ্যাকাউন্ট ক্যান বি মেড টু এনি এক্সটেন্ট। এতে যত ইচ্ছা অত টাকা তুমি ডিপোজিট, যেমনি ওতে রেস্ট্রিকশন ছিল সেভিং অ্যাকাউন্টে, তোলার রেস্ট্রিকশন, ডিপোজিট করার এতে নেই। এতে তোমার কী আছে, যতবার ইচ্ছা তুলতে পারো, যতবার ইচ্ছা ডিপোজিট করতে পারো। মানি ক্যান বি উইথড্রন অ্যাট এনি টাইম বাই চেক। যত এটা চেকে, দেখো ওই বইতে যা আছে সেটা তো পুরো প্র্যাকটিক্যালি কারেক্ট হতে পারে না, কেন আজকের ডেটে এটা ডাইনামিক ব্যাঙ্কিং সিস্টেম হয়ে গেছে। মানে ডাইনামিক মানে কি হচ্ছে, চেঞ্জেবল, হিউজ চেঞ্জেস আসছে। ব্যাংকে বইতে লিখে দিয়ে চেকের থ্রু আজকে ক্রেডিট কার্ড থেকে, এটিএম থেকেই তুমি তুলতে পারো, ঠিক আছে তো। ক্রেডিট কার্ড হোল্ডারকেও, যারা কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারকেও তোমাদেরকে এটিএম কার্ড দেওয়া হয়, ঠিক আছে, তারা এটিএম কার্ড থেকেও তুলতে পারে। এইদিকে আগেকার সময় ছিল চেক, এখন চেক না। চেক যারা ইউজ করতো আগেকার বেশিরভাগ যারা বিজনেস করতো, ঠিক আছে তো, কিন্তু এখন ওদেরকেও এটিএম কার্ড প্রোভাইড করা হয়। ওভারড্রাফট ফ্যাসিলিটি ইজ প্রোভাইডেড অন কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে তো। কারেন্ট অ্যাকাউন্টে, সেভিং অ্যাকাউন্টে ওভারড্রাফট ফ্যাসিলিটি প্রোভাইড হতো না। ওভারড্রাফট মানে কী আছে, তোমার কাছে যত টাকা আছে ব্যাংকে তার থেকে বেশি টাকা তুলতে পারো। ভাবো কারো কাছে 50,000 আছে, ওকে প্রয়োজন আছে 60,000-এ, তাহলে একটা এক্সটেন্ড অবধি ওকে ক্রেডিট ওভারড্রাফট ফ্যাসিলিটি, কাউকে ভাবো যেমনি যে যত ভালো কাস্টমার তার যত গুডউইল আছে ব্যাংকে, সেই হিসাবে না ওভারড্রাফট ফ্যাসিলিটি প্রোভাইড করা। ভাবো কাউকে 50,000-এ ওভারড্রাফট ফ্যাসিলিটি দিচ্ছে, তার মানে ও 50,000 অবধি ব্যাংকে টাকা নেই, তাও 50,000 অবধি টাকা তুলতে পারে। বাট উইদিন একটা পার্টিকুলার রেস্ট্রিক্টেড ডেট আছে, টাইম পিরিয়ড আছে, তার মধ্যে তোমাকে পেমেন্ট করে দিতে হবে, নাহলে ইন্টারেস্ট চার্জ হবে, ঠিক আছে তো। ব্যাংক জেনারেলি পে নো ইন্টারেস্ট রেদার স্মল চার্জ অন কারেন্ট। যেহেতু ব্যাংক এদিকে অনেক ফ্যাসিলিটি দিচ্ছে, বারবার টাকা তোলা, বের করা, ওভারড্রাফট ফ্যাসিলিটি, এতে তো ইন্টারেস্ট কম দেয় বা নাও দিতে পারে, বাট সাম ইন্টারেস্ট চার্জ ফর কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডার্স। কারেন্ট অ্যাকাউন্টের জন্য ইন্টারেস্ট চার্জ করা হয়, উল্টো টাকা নেওয়া হয়, ঠিক আছে তো। ফিচার্স কী হচ্ছে, কারেন্ট অ্যাকাউন্ট ইজ ওপেন বাই বিজনেস ফার্ম, ডেফিনেশন আমরা পড়ে দিলাম। সেকেন্ড, ডিপোজিটার ক্যান ফ্রিলি অপারেট দিস অ্যাকাউন্ট অ্যাট এনি টাইম ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স অফ দি ব্যাংক। এটাও আজকের ডেটে পসিবল না, আজকের ডেটে ওয়ার্কিং আওয়ার্স বলে নেই 24 ঘন্টা, কেন কর্নার হয়ে গেছে, ঠিক আছে তো। এর থেকে কী হচ্ছে, যত ইচ্ছা যখন ইচ্ছা তখন তুমি টাকা ডিপোজিট করতে পারো, যখন ইচ্ছা টাকা বেরও করতে পারো। মানি ক্যান বি উইথড্রল বাই চেক অনলি। এই কথাটা আজকের ডেটে যদি কিন্তু বইতে থাকে, কোয়েশ্চেনে যায়, তাহলে তো তোমাকে এইটাই ধরতে হবে, কিন্তু প্র্যাকটিক্যালি কথা তো বলতে হবে, নাহলে বলে স্যার কিছু জানে না, ঠিক আছে তো। আমরা বই দেখে তো পড়াবো না, প্র্যাকটিক্যাল তো নলেজ রাখতে হবে। প্র্যাকটিক্যালি আজকের ডেটে কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারকেও চেকের সাথে এটিএম কার্ড দেওয়া হয়। ও যেমনি মানুষ, আজকে তো অনলাইন পেমেন্টও আছে, সব ধরনের পেমেন্ট যেমনি নর্মালি সেভিং অ্যাকাউন্ট হোল্ডার করতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারও করতে পারে। দেয়ার ইজ নো রেস্ট্রিকশন, এই কথাটা ঠিক আছে, কোনো রেস্ট্রিকশন। সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা টাকা তোলার একটা রেস্ট্রিকশন আছে, কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে সেইভাবে রেস্ট্রিকশন নেই।
জেনারেলি নো ইন্টারেস্ট ইজ পেবল বাই ব্যাঙ্ক অন কারেন্ট অ্যাকাউন্ট আর স্মল চার্জ অন কারেন্ট। তো স্মল ব্যাঙ্কে কারেন্ট অ্যাকাউন্টে টাকা তো তোলা হয় না, সরি ইন্টারেস্ট তো দেওয়া হয় না, উল্টো সাম ইন্টারেস্ট চার্জ করা হয়। ব্যাঙ্ক গ্রান্ট ওভারড্রাফট ফ্যাসিলিটি অন কারেন্ট অ্যাকাউন্টে ওভারড্রাফট ফ্যাসিলিটি মানে বুঝতে পেরেছো, তোমার ব্যাংকের টাকা যদি নাও থাকে তাও তুমি ব্যাংক থেকে টাকা এক্সট্রা তুলতে পারো। কাউকে এটা গুডউইল উপরে ডিপেন্ড করে, কার কোন কাস্টমার কত ভালো গুডউইল আছে, কত ভালো ট্রানজ্যাকশন আছে তার উপরে, ঠিক আছে। তো ওভারড্রাফট ফ্যাসিলিটি মানে হচ্ছে এটা তোমার নেগেটিভ ব্যালেন্স করে দিবে ব্যাংকে। ভাবো তোমার ব্যাংকে 20,000, তুমি 50,000 তুলতে পারো, তাহলে 30,000 ব্যাংকে পজিটিভ ব্যালেন্স হলো কি নেগেটিভ ব্যালেন্স হলো? নেগেটিভ ব্যালেন্স। ওকে, ওয়াই অ্যান ইন্ডিভিজুয়াল ওপেন অর ফার্ম বিজনেস ফার্ম ওপেন কারেন্ট অ্যাকাউন্ট, কারণ কী আছে কারেন্ট অ্যাকাউন্ট খোলার? দ্য কাস্টমার্স need not keep large amount of cash in office, thereafter he can avoid the risks of loss of theft or fire। আগুন লেগে যায় তাহলে অফিসে এত টাকা কেন? বিজনেসের মধ্যে তো প্রচুর টাকার ট্রানজ্যাকশন হতে পারে, যত বড় বিজনেস অত বেশি ট্রানজ্যাকশন, তাহলে সেই টাকাগুলো ক্যাশের ট্রানজ্যাকশন করার থেকে ভালো ব্যাংকের থ্রু করলে বেটার হয়, রিস্ক অফ লসটা কমে যাবে। নেক্সট, দ্য কাস্টমার ক্যান অবটেন আ অ্যাসিস্ট্যান্স ফ্রম ব্যাঙ্ক ইন দি কালেকশন অফ চেক, বিলস, প্রমিসারি নোট। তোমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা পড়েছো, চেক, বিলস, প্রমিসারি নোটস, এইগুলোটা কী হচ্ছে? এই সব কালেক্ট করা, ডিসকাউন্টিং করা, ঠিক আছে, তো অনার করা, এই সব কাজ কে করে দেয়? ব্যাংক করে দেয়। তাহলে ব্যাংকের যদি আমি বিজনেস করছি তো আমার কাছে বিল আসবে, আমার কাছে প্রমিসারি নোট আসবে, এই জিনিস কোথায় গিয়ে ভাঙাতে হবে? আমাকে ব্যাংকে গিয়ে করতে হবে। তাহলে ব্যাংকের প্রয়োজন সেই জন্যে পড়ে কারেন্ট অ্যাকাউন্ট। আর ব্যাংকে যদি বিজনেসম্যান কী ও কোন অ্যাকাউন্ট অপারেট করে? কারেন্ট অ্যাকাউন্ট। এটা কাদের জন্য কারেন্ট অ্যাকাউন্ট? বিজনেসম্যানদের, বিজনেস ফার্মের জন্য, ঠিক আছে তো। দ্য ফার্ম বেনিফিট বাই মেকিং অল পেমেন্ট বাই চেক, ঠিক আছে তো। এই কথাটা আজকের ডেটে পসিবল না, আমি বারবার বলছি, কিন্তু বইতে যদি এক্সামে আসে তাহলে চেক দিয়ে কোন অ্যাকাউন্ট অপারেট হয়, তাহলে কারেন্ট অ্যাকাউন্টেই তোমরা লিখবে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা আজকের ডেটে নেই, কথা নেই। আজকে অনেক ধরনের এটিএম কার্ড আছে, অনলাইন পেমেন্ট আছে, ঠিক আছে। The account holder can get temporary financial assistance from bank in form of overdraft, discounting bill। তোমাকে কিছু অ্যাসিস্ট্যান্স, কিছু তোমাকে সার্ভিস প্রোভাইড করা যায়। ওভারড্রাফট সার্ভিস প্রোভাইড করে কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারকে, সেভিং অ্যাকাউন্টকে প্রোভাইড করে না। ওভারড্রাফট ফ্যাসিলিটি মানে হচ্ছে, বারবার আমি এই 4th টাইম ডিসকাস করছি, তোমার কাছে টাকা যত আছে ব্যাংকে তার থেকে বেশি টাকা তুমি তুলতে পারো। মানে ব্যাংকে একটা নেগেটিভ ব্যালেন্সও হলে তোমার কথা, সেভিং अकाउंट में तुम्हारा 10,000 रुपये, तुम 12,000 उठा पाओगी? नहीं, लेकिन अगर करंट अकाउंट है तो कर सकती हो। द अकाउंट होल्डर कैन ईजिली ऑब्टेन लेटर ऑफ क्रेडिट इन फेवर ऑफ फॉरेन सप्लायर्स और इम्पोर्ट। द मंथली सेटलमेंट ऑफ बैंक अकाउंट इज सेंड बाई द बैंक टू द करंट अकाउंट होल्डर विच हेल्प्स द बिजनेस टू प्रिपेयर द BRS, ठीक है। তো এইটাতে কী হচ্ছে, তোমাকে না স্টেটমেন্ট প্রোভাইড করা হয়, কেন কেউ যেহেতু অনেক ট্রানজ্যাকশন, তো তাহলে প্রত্যেক মাসে মাসে একটা স্টেটমেন্ট প্রোভাইড। কিন্তু বলছি এই সিস্টেম যেটা আমি পড়াচ্ছি ব্যাংকিং এত ডাইনামিক আছে, এত চেঞ্জেস হচ্ছে। যেমনি আমি তোমাকে এখন বললাম কি ওভারড্রাফট ফ্যাসিলিটি, আজকে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারকেও প্রাইভেট ব্যাঙ্ক ওভারড্রাফট ফ্যাসিলিটি প্রোভাইড করে। যেমনি আমার ICICI ব্যাঙ্ক আছে, আমার কাছে পে লেটার বলে আছে, যে আমি 15,000 20,000 টাকা আমার সেভিং অ্যাকাউন্টে, আমার কাছে টাকা নেই তাও আমি তুলতে পারি পেমেন্ট করতে পারি, বুঝতে পারলে? তাহলে এটা সেভিং অ্যাকাউন্টও প্রোভাইড করছে আজকে ডেটে। তো আজকে ডেটে কম্পিটিশান এত হাই হয়ে গেছে, তো এই যে কথাগুলো এটা খালি এক্সাম্পে পারপাসে, বইয়ের পারপাস অবধি ঠিক আছে, প্র্যাকটিক্যালি মানে অনেক চেঞ্জেস হয়ে গেছে, অনেক ডাইনামিক আছে, যেহেতু ওয়ার্ল্ড ব্যাঙ্কিং সিস্টেমটা ডাইনামিক হয়ে গেছে, কম্পিটিশান এত হাই, কখন কে কী সার্ভিস প্রোভাইড করছে তুমি ওইটা বইতে বারবার চেঞ্জ করাটা অবভিয়াসলি কিছু পসিবল। এটা অনেক বছর থেকে এই কথাই লিখে যাচ্ছে, চেঞ্জ করার কথা নেই, কিন্তু চেঞ্জ করা যেত, ঠিক আছে। রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, রেকারিং মানে কী বলেছিলাম, বারবার যেই জিনিসটা বারবার হয় তাকে আমরা রেকারিং ওয়ার্ড ইউজ করি, ঠিক আছে। তো রেকারিং ডিপোজিট মানে যে তোমাকে প্রত্যেকবারই তোমাকে একটা পার্টিকুলারলি ইন্টারভ্যালে তোমাকে বারবার তুমি যখন ডিপোজিট করবে তাকে রেকারিং অ্যাকাউন্ট, মান্থলি, ডেলিও হয়। দেখবে আগে এটা মানে কি হতো কি, প্রত্যেক দিনে তোমার একটা পার্টিকুলার টাকাটা তোমার সেভিং অ্যাকাউন্ট থেকে রেকারিং অ্যাকাউন্টে ডিপোজিট হচ্ছে, ঠিক আছে। তো দেখো, ইন দিস ডিপোজিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার ইজ রিকোয়ার্ড টু ডিপোজিট আ স্পেসিফিক সাম অফ মানি অ্যাট রেগুলার ইন্টারভাল, ঠিক আছে। তো মানি ইজ ডিপোজিট ইন রেগুলার ইনস্টলমেন্ট ফর আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। বলবো 1 বছরে আমি রেকারিং অ্যাকাউন্ট করলাম, প্রত্যেক দিনে, বা আমি ভাবো কি প্রত্যেক দিনে 100 টাকা, বা মাসে আমি প্রত্যেক মাসে আমার 10,000 টাকা করে ডিপোজিট করছি, তাহলে ওইটাকে অ্যাড অন করতে থাকে। প্রথম মাসে 10,000 উপরে ইন্টারেস্ট ক্যালকুলেশন, সেকেন্ড মাসে 10 + 10 20, থার্ড মাসে 30,
তো 10 মাস এইভাবে করতে করতে 12 মাস অবধি, তাই আমি কত দিনে একটা পার্টিকুলার টাইম পিরিয়ড অবধি রেকারিং করতে হয়, কিন্তু প্রত্যেক মাসে করলে মাসে মাসে আমাকে দিতেই হবে টাকা, ডেলি করলে ডেলি দিতেই হবে, উইকলি করলে প্রত্যেক উইকে পেমেন্ট করতেই হবে। At the end of the withdrawal of money before at the end of the period the accumulated মানে সব যোগ করে যে অ্যামাউন্টটা হচ্ছে টুগেদার উইথ ইন্টারেস্ট মিলিয়ে তুমি ডিপোজিটার উইথড্র মানি বিফোর ইজ পেড টু দি ডিপোজিটার, ঠিক আছে। তাহলে যত টাকা তোমার জমানো আর প্লাস যত ইন্টারেস্ট সব মিলে তুমি টাকা উইথড্র করে নিবে যখন তোমার টাইম পিরিয়ড শেষ হবে। বলছে উইথড্রয়াল বিফোর ম্যাচুরিটি অ্যান্ড চেক ফ্যাসিলিটি আর নট অ্যালাউড, ঠিক আছে। তো বলছে তোমার যখন টাইম হচ্ছে তখন তুলতে পারো বা ম্যাচুরিটি আগেও তুমি ভাঙাতে পারো, কিন্তু এদিকে কোনো চেক ফ্যাসিলিটি রেকারিং অ্যাকাউন্টে প্রোভাইড হয় না। সেভিং অ্যাকাউন্টে চেক ফ্যাসিলিটি প্রোভাইড হয়, কারেন্ট অ্যাকাউন্টে তো মাস্ট চেক ফ্যাসিলিটি প্রোভাইড হবেই হবে, ঠিক আছে। তো আর রেকারিং অ্যাকাউন্টে কোনো চেক ফ্যাসিলিটি প্রোভাইড হয় না, ঠিক আছে। তো এর ফিচার্সে পড়ো, উপরে ওই কথাটাই রিপিট হবে। Recurring deposit account is opened by depositing a specific sum of money at regular interval, ঠিক আছে। তো প্রত্যেক মাসে মাসে যদি তুমি রেকারিং অ্যাকাউন্ট খুলেছো প্রত্যেক মাসে দিতে হবে, উইকলি করলে প্রত্যেক উইকে ইন্টারভালে দিতে হবে, ডেলি করলে প্রত্যেক দিনের ইন্টারভালে করতে হবে। মিনিমাম পিরিয়ড হচ্ছে এর 1 year, বাট এটা অলসো ওপেন ফর আ লঙ্গার পিরিয়ড, সে 5 years or 7 years or 10 years। মিনিমাম 1 বছরের জন্য রেকারিং করতে পারো, কিন্তু ম্যাক্সিমাম তুমি 5 বছরের জন্য 7 বছর 10 বছর অবধি করতে পারো। রেট অফ ইন্টারেস্ট এর বেশি হচ্ছে সেভিং থেকে বেশি হয়, ঠিক আছে। তো সেভিং অ্যাকাউন্টে যত রেট অফ ইন্টারেস্ট দেওয়া হয় রেকারিংয়ে তার থেকে একটু বেশি দেওয়া হয়। উইথড্রল অফ মানি বিফোর ম্যাচুরিটি ইজ নট অ্যালাউড, এইদিকে দেখো এই কথাটা বলছে কি ম্যাচুরিটির আগে যে উইথড্র করবে সেটা তোমার অ্যালাউড হবে না, ঠিক আছে। তো ডিপোজিটার ক্যান নট অ্যাভেল দ্য চেক ফ্যাসিলিটি, এদিকে চেক ফ্যাসিলিটি প্রোভাইড করে না, তাহলে এইদিকে এই কথাটা ভুল লিখেছিল, যে বলেছে না কি টাকা তুলতে পারে বিফোর ম্যাচুরিটি টাকা তুলতে পারবে না, ঠিক আছে। তো আজকের ডেটে ফিরে এই কথাটা আমি বলছি কি প্র্যাকটিক্যালি নেই, এখন ইচ্ছা আছে যখন ইচ্ছা তুমি তুলতে পারো, কিন্তু তোমার যে ইন্টারেস্টগুলোটা আছে সেটা তোমার কম বা তোমার ক্যান্সেল হয়ে যাবে, সেটা হতে পারে, ঠিক আছে। তো নেক্সট, তাহলে তোমার পাসবুক ইজ ইস্যুড টু দি অ্যাকাউন্ট হোল্ডার টু শো দ্য ডিপোজিট মেড পিরিয়ডিক্যালি, একটা পাসবুক এতেও দেওয়া হয়, ঠিক আছে। তো if the account is terminated for emergency the depositor will get a lower rate of interest, বললাম না এই কথাটা, এদিকে বললো না বের করতে পারে না, বলছে কোনো কারণে বের করেছে ইমার্জেন্সিতে, তাহলে যে ইন্টারেস্ট পাওয়ার কথা তার থেকে অনেক কম ইন্টারেস্ট পাবে। এবার নেক্সট টাইপ হচ্ছে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে কী হচ্ছে, আর লাম্প সাম অ্যামাউন্ট ইজ ডিপোজিট ফর আ স্পেসিফিক পিরিয়ড, সে 1 year 3 years 5 years एक्सेट्रा। द डिपॉजिटर इज़ रिपेबल आफ्टर एक्सपायरी ऑफ फिक्स पीरियड, ठीक है। तो ताले फिक्स डिपॉजिट में क्या होता है, उसमें रेकरिंग में क्या था, एक सम अमाउंट को बार बार देना पड़ता था, यहाँ एक बार वन टाइम लम सम अमाउंट पे किए, उसके बाद एक पर्टिकुलर टाइम पीरियड के बाद से 1 year 5 years 3 years के बाद तुमको वो मिलेगा, इसका जो इंटरेस्ट है वो हाई होता है, ठीक है। तो देखो फीचर्स, फिक्स डिपॉजिट अकाउंट के फीचर्स के फिक्स डिपॉजिट अकाउंट इज ओपन बाय डिपॉजिटिंग अ लम सम अमाउंट for a specific period of time, say from 3 months to 7 years or even more, ठीक है। तो किस पैसा यहाँ पर डिपॉजिट क्या हो रहा है कि तुमको एक स्पेसिफिक पीरियड के लिए करना होगा, 3 मंथ से लेकर 7 मतलब कि 7 साल के लिए या उससे भी ज़्यादा 15 साल भी, तो वहाँ फिक्स डिपॉजिट तुम जितना भी इसको एक्सटेंड कर सकते हो। द डिपॉजिट इज़ रिपेबल आफ्टर एक्सपायरी ऑफ फिक्स पीरियड, नॉर्मली एक्सपायरी के बाद ही मिलता है, अगर कोई इमरजेंसी में तुमको मिल गया तो तुम उसको रेट ऑफ इंटरेस्ट जो है तुमको कम में होगा। सबसे ज़्यादा इंटरेस्ट फिक्स डिपॉजिट में मिलता है, सेविंग और रेकरिंग से ज़्यादा किस में मिलता है, फिक्स डिपॉजिट। बोलता है हायर रेट ऑफ इंटरेस्ट इज ऑफर इन फिक्स डिपॉजिट जनरली लॉन्गर द पीरियड डिपॉजिट हायर रेट ऑफ इंटरेस्ट, जितना दिन ज़्यादा दिन के लिए तुम फिक्स डिपॉजिट रखोगे उतना ज़्यादा तुमको हाई रेट में इंटरेस्ट मिलेगा। द चेक फैसिलिटी एंड पासपोर्ट इज़ नॉट, इसमें कोई क्योंकि बार बार निकालना नहीं, डिपॉजिट करना नहीं है, तो चेक भी नहीं होगा ना ही पासबुक अलाउड होगा, ठीक है। तो ये दोनों चीज़ इसमें नहीं मिलता है। द डिपॉजिटर इज़ नॉट अलाउड टू विदड्रॉ द डिपॉजिट बिफोर मैच्योरिटी, अलाउड नहीं है, लेकिन इमरजेंसी में तुम अगर निकाल रहे हो तो तुमको थोड़ा रेट ऑफ इंटरेस्ट कम मिलेगा, ठीक है। तो या नहीं भी मिल सकता है।
द डिपॉजिटर कैन टेक लोन अगेंस्ट फिक्स। अगर तुमको लोन लेना है तो तुम्हारा एफडी का अगेंस्ट में लोन रख सकते हो, क्योंकि तुम्हारा सिक्योरिटी तो जमा ही है। मेरा 10 लाख का यदि एफडी किया हुआ है, हमको बैंक से लोन चाहिए 4 लाख का 5 लाख का, तो बैंक आराम से दे देगा। बोले कि अच्छा ये लोन तो ये नहीं पैसा दिया तो इसका एफडी तो हम लोग पास जमा ही है, समझे। तो ये एज अ गारंटर का भी काम करता है, समझ में आया। ব্যাঙ্কিং ফ্যাসিলিটি সার্ভিসেসে দেখো কী ধরনের সার্ভিস পাবে। প্রথমে ইস্যু অফ ব্যাঙ্ক ড্রাফট, আমি এর আগে বলেছিলাম ব্যাঙ্ক ড্রাফট দুবার আসলো, আমরা ব্যাঙ্ক ড্রাফটটা বোঝাচ্ছি, আগে দেওয়া থাকবে। তো ব্যাঙ্ক ড্রাফট কী হচ্ছে, নর্মালি কী হচ্ছে, চেকের মধ্যে কী হচ্ছে, তোমার অ্যাকাউন্টে টাকা নাও হতে পারে, তুমি চেক কেটে দিয়ে দিল, তোমার থেকে এর থেকে টাকা চেয়েছি, আমাকে চেক দিয়ে দিল, চেকটা আমি ভাঙাতে গেলাম, দেখলাম বাউন্স করে গেল, ডিসঅনার যাকে বলা হয়। বিল দিয়ে দিল, বিলটা পরে গিয়ে দেখলাম ডিসঅনার হয়ে গেছে। কিন্তু ব্যাঙ্ক ড্রাফট ডিসঅনার কখনো হবে না, বলো কেন? কেন কি, ব্যাঙ্ক ড্রাফট যখন তুমি তৈরি করবে না, ভাবো তুমিকে আমি 10-20 হাজারে ব্যাঙ্ক ড্রাফট চেয়েছি আইসিআইসি ব্যাঙ্কে, তোমাকে কি করতে হবে বলো তো? তোমাকে আইসিআইসি ব্যাঙ্কে 20,000 টাকা জমা দিতে হবে, প্লাস ব্যাঙ্ক ড্রাফট তৈরি করার জন্যে 200 টাকা 500 টাকা যেই ব্যাঙ্ক যত চার্জ করে সেই ব্যাঙ্ক ড্রাফটের চার্জেস পেমেন্ট করতে হবে। তাহলে আমার ইনস্টিটিউটের নামে 20,000-এ একটা ড্রাফট তৈরি হবে। এবার তুমি এসে যখন আমাকে ওই ড্রাফটটা দেবে না, তার মানে কি হচ্ছে, তখন কি হচ্ছে, তখন মেনলি আমার কাছে এইটা টেনশন থাকবে না এই ড্রাফটের টাকা পাবো কি পাবো না। কেন কি, আমি জানি যে ড্রাফটটা আমাকে দিয়েছে না, সে অলরেডি টাকা পেমেন্ট করে দিয়েছে। কিন্তু আমি তোর থেকে চেক চাইবো, কি এই 20,000 টাকা চেক দিবি, তো তুই চেক তো দিয়ে দিলি, আমি তোকে মাল দিয়ে দিলাম, গিয়ে ব্যাংকে ডিপোজিট করলাম, দেখলাম চেকটা বাউন্স করে গেল, বুঝতে পারলি। বিল চাইলাম, বিল দিয়ে দিলি, 3 মাস পরে গেলাম বাউন্স করে গেল। কিন্তু ব্যাঙ্ক ড্রাফটে বাউন্স হবে না। কেন? ব্যাঙ্ক ড্রাফটে অলরেডি তুই প্রথমে গিয়ে ব্যাংকে টাকা দিস, কি এই নিন 20,000 টাকা, ও বলবে আচ্ছা 20,000 টাকা তো আমাকে ড্রাফট তো তৈরি করা ড্রাফটের জন্য টাকা দিতে হবে, ঠিক আছে কত টাকা বলো 500 টাকা, ঠিক আছে 500 টাকা আর দিলি, আমার নামে সুরি কোচিং সেন্টার 20,000 টাকা ব্যাঙ্ক ড্রাফট। এবার তুমি যখন ওইটা ডিপোজিট করো, আমার একটা এটা বেশিরভাগ আগে যত কলেজ ছিল ড্রাফট নিত। কেন ড্রাফট নিলে কী হচ্ছে, কোনো ধরনের কোনো টেনশন নেই কি এটা বাউন্স করবে, কেন কি ড্রাফট তৈরি হয় আফটার পেমেন্ট, বুঝতে পারছিস তো। তো পয়লা ইনস্ট্রুমেন্ট দেখো, আপ দেখো ব্যাঙ্ক ড্রাফট ইজ দ্য নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মানে যেই জিনিস টাকার বদলিতে মানে ইন রেসপেক্ট অফ মানি ইউজ হয়, ঠিক আছে, ইন প্লেস অফ মানি, টাকার জায়গা যেই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হয় তাকে কি বলা হয়, নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে তো। which is used to transfer fund from certain person named therein। এটা यूज़ হয় যেই লোককে যে इंस्टीट्यूट जैसे कि हमको हेरम्बा चंद्र कॉलेज का नाम पे करना है, तो हेरम्बा चंद्र कॉलेज का नाम पे बैंक ड्राफ्ट बनाना होगा। इट इज़ डन बाय द बैंक इधर ऑन इट्स ओन ब्रांच और अनदर ब्रांच, নিজের ব্রাঞ্চে হতে পারে বা অন্য ব্রাঞ্চে গিয়েও ড্রাফটটা বানাতে পারে। Bank draft is very convenient, cheap and safe method of remitting money from one place to another। আমি এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বলবো সেফ। কেন? এটাতে কখনো যার নাম আছে তারই সেই বের করতে পারবে, তারই এতে যাবে, ঠিক আছে তো। আর বাউন্স করা তো কোনো চান্স নেই, ব্যাঙ্ক ড্রাফট কখনো বাউন্স হতে পারে না, মানে ডিসঅনার হতে পারে না। ইন অর্ডার টু রিমিট মানি ফ্রম সামওয়ান থ্রু ব্যাঙ্ক ড্রাফট, দ্য পারসন হু পে দ্য মানি ফার্স্ট ফিল আপ দ্য প্রেসক্রাইব ফর্ম অফ ব্যাঙ্ক ড্রাফট উইথ দ্য অ্যামাউন্ট অফ মানি অ্যালং উইথ দ্য প্রেসক্রাইব কমিশন ফ্রম টু দি ব্যাঙ্ক। বললাম না 20,000 টাকা প্রথমে জমা দিতে হবে, প্লাস কমিশন, ব্যাঙ্ক যত কমিশন নেবে সেই কমিশনটা। Then he sends bank draft to the receiver by the post. When the receiver receives the bank draft by post, he deposits it in his bank. The bank then collect the payment from the concerned bank and credited the customer account। तो पोस्ट कर दे या खुद ही जाके, हमको सोचो हम कॉलेज में आके तुम खुद ही आके जमा दे दिया, हम फिर बैंक में वो वाला भेजेंगे, बैंक उसको क्लियर करके मेरा अकाउंट में डाल देगा। समझ में? फीचर्स क्या है? थ्रू बैंक ड्राफ्ट मनी कैन बी रिमिटेड फ्रॉम वन प्लेस टू अनदर प्लेस, वन पर्सन टू अनदर पर्सन। इशूइंग बैंक चार्ज कमीशन चार्ज करता है, बोले थे ना 200 500 अलग अलग बैंक का अलग अलग बैंक ड्राफ्ट का कमीशन चार्ज है, अमाउंट के ऊपर भी डिपेंड करेगा। इट इज़ लेस रिस्की ऑफ क्रेडिटर एज इट हैज़ नो डेंजर ऑफ बीइंग डिसऑनर्ड। ये कोई रिस्की है ही नहीं, नो रिस्की माने एते कोनो रिस्क ही नहीं, কেন ডিসঅনার হওয়ার চান্সই নেই। बोलो बैंक ड्राफ्ट एकदम समझ में आया। अब आता है बैंकर्स चेक। बैंकर्स चेक মানে ব্যাংক যে চেক দেয়, তোমার ভাবে কখনো ইন্স্যুরেন্স অনলাইনে আমি ইন্স্যুরেন্স করিয়েছি বা ফিক্সড ডিপোজিট করিয়েছি, বা আমার কোনো মানে হয় না
বাজাজ অ্যালায়েন্স এইসবে। তো ওইদিকে না বাজাজ অ্যালায়েন্স ব্যাংকার্স চেক তৈরি করবে, মানে আইসিআইসি ব্যাংক বা অ্যাক্সিস ব্যাংকে চেক দেবে। এইদিকে কি হচ্ছে, এটা ব্যাংক ইস্যু করছে চেকটা, ঠিক আছে তো। আ ব্যাংকার্স চেক অর পে অর্ডার দ্য ব্যাংক ড্রাফট ইজ পেয়েবল উইদিন দি সিটি অর টাউন। ইট ইজ মোর অর লেস লাইক আ চেক অ্যান্ড ইজ পেয়েবল অ্যাট দি ইস্যুইং ব্রাঞ্চ অনলি, ঠিক আছে তো। আমাকে আমার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টেই আমাকে যে আমার ম্যাচুরিটি টাকাটা প্রোভাইড করা হবে। ইন্স্যুরেন্স কোনো ম্যাচুরিটি টাকা আছে সেই ব্যাংকে দিয়ে, সে তো এটা কেউ করবে, যে ব্যাংক আছে সেই ব্যাংকে, আমার যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ব্রাঞ্চের নামে একটা চেক আসবে। যেহেতু এটা ব্যাংকই দিচ্ছে, তাহলে এই চেকটাও বাউন্স হওয়ার চান্স নেই, ঠিক আছে তো। ये तो कोई पर्टिकुलर आदमी नहीं, बैंकर्स चेक है। द बैंकर्स चेक इज अ चेक इशूड बाय बैंक। के इशू करছে बैंक। ब्रांच इन फेवर ऑफ अ पर्सन नेम देयर इन इज पेबल एट द सेम ब्रांच। सोचो तुम्हारा हरिदेवपुर का आईसीआईसी बैंक का ब्रांच में अकाउंट है, तुम्हारा एक इंश्योरेंस का पैसा था, तुम उसमें अपना अकाउंट का डिटेल्स उसका दिया हुआ था, तुम्हारा आईसीआईसी बैंक का उसी ब्रांच का तुमको एक चेक आया, ठीक है। आईसीआईसी कौन दिया, तुम LICI कॉर्पोरेशन दिया है, चेक दिया है आईसीआईसी बैंक का, ठीक है। तो तुम जाके उसको डाले, या आईसीआईसी अकाउंट का ही कुछ तुम इंश्योरेंस कराए थे तो उन लोग ही चेक देगा, ठीक है। तो ये बैंकर्स चेक है, ठीक है। तो ये भी बाउंस नहीं करता। नहीं करेगा ही नहीं, बैंक का ही चेक है, बैंक कैसे बाउंस करेगा। इसका फीचर्स का, इट इज़ ऑलमोस्ट लाइक अ बैंक ड्राफ्ट की तरह ही होता है, इसमें भी कोई रिस्क नहीं होता है। इट इज़ पेबल विद इन द टाउन, जिस जगह का है, जिस शहर का, उसी का ही अंदर होगा, जहाँ तहाँ तुम जाके नहीं कर सकते इसको। इट इज़ पेबल एट द इशूइंग ब्रांच ओनली, द इशूइंग बैंक चार्जेस कमीशन ऑन इट, ठीक है। तो जो इशू करता है उसका, कि इंश्योरेंस कंपनी बोल दिया कि इंश्योरेंस कंपनी का अकाउंट किस में, आईसीआईसी बैंक में। इंश्योरेंस में मेरा कस्टमर का अभी मैच्योरिटी आया, आप इसको इशू कर दीजिए। तो बैंक क्या करेगा, इंश्योरेंस कंपनी से चार्जेस काटेगा और मेरा नाम पे एक चेक बना देगा, ठीक है। इट हैज़ नो रिस्क ऑफ बीइंग डिसऑनर्ड। तो बैंकर्स चेक में इसमें कोई डिसऑनर होने का चांस नहीं है। अब आता है व्हाट डू यू मीन बाय RTGS, रियल टाइम ग्रॉस सेटलमेंट। इससे बहुत शॉर्ट क्वेश्चन है, अब यहाँ का 2-3 पेज जो अब होने वाला है ना, बहुत इंपॉर्टेंट होने वाला है, ठीक है। देखो, रियल टाइम ग्रॉस सेटलमेंट। रियल टाइम ग्रॉस सेटलमेंट इज एन इलेक्ट्रॉनिक सिस्टम ऑफ फॉर ट्रांसफर ऑफ फंड फ्रॉम वन बैंक टू अनदर ऑन रियल टाइम एंड ग्रॉस सेटलमेंट। जो पैसा है उतना ही पैसा, जो टाइम है उसी टाइम पे। इसको शॉर्ट में बोला जाता है RTGS। बहुत नाम सुने हुए हैं, RTGS, NEFT, IMPS, ठीक है। तो ये सब चीज़ें, तो बोला सेटलमेंट ऑन रियल टाइम मीन्स देयर इज़ नो वेटिंग पीरियड ऑफ पेमेंट। जब भेजे संगे संग मिला। द ट्रांजेक्शन इज सेटल एज सुन एज इट इज़ प्रोसीड। जैसे यहाँ से क्लिक किया, तुम सोचो कि तुम गया अपना गांव में, तुमको 50,000 किसी को भेजना है, या सोचो कि कुछ भी 10,000 भेजना है या 1 लाख भेजना है, तुमको क्या करना होगा। यदि RTGS के थ्रू करोगे तो RTGS के समय करते समय क्या होगा, तुम बैंक में यहाँ से जैसे डिपॉजिट किया, सामने वाला का बैंक पे क्रेडिट हो गया, ठीक है। तो बोले कि सर किसी में क्या वेटिंग होता है, हाँ होता है। अभी हम NEFT कराएंगे, उसमें वेटिंग पीरियड होता है। देखो, ग्रॉस सेटलमेंट मीन्स द ट्रांजेक्शन मेड ऑन 1-to-1 बेसिस, मैंने विदाउट बंचिंग विथ एनी अदर ट्रांजेक्शन। मैंने एक का लिए एक बार का एक ही बार में ही होगा, ठीक है। एक साथ 10 ट्रांजेक्शन नहीं बंच में जाएगा। रियल टाइम ग्रॉस सेटलमेंट इज स्पीडिएस्ट सिस्टम ऑफ ट्रांसफरिंग मनी। इट इज़ नोटेड दैट देयर इज़ नो फिजिकल एक्सचेंज ऑफ मनी। यहाँ पर फिजिकली कोई पैसा नहीं ट्रांसफ़र हो रहा है, अकाउंट इस अकाउंट से डेबिट, इस अकाउंट में जाकर क्रेडिट हो गया, ठीक है। तो वंस इट इज ट्रांजेक्शन इज प्रोसीड, पेमेंट आर फाइनल। RTGS सर्विस इज अवेलेबल टू द कस्टमर फ्रॉम 9 to 3 PM ऑन वीकडेज एंड 9 to 12 PM ऑन noon ऑन सैटरडे। RTGS इज नॉट अवेलेबल एट ऑल बैंक ब्रांचेस, ओनली दोज बैंक which provide RTGS facility have CBS system। CBS system মানে হচ্ছে কোর बैंकिंग सॉल्यूशन। ভালো করে নোট করে রাখো, जिस बैंक का CBS सिस्टम है वही RTGS का फैसिलिटी प्रोवाइड कर सकता है। जिस बैंक में CBS सिस्टम नहीं है, कोर बैंकिंग सॉल्यूशन, তাহলে সে পারবে না, সে করতে পারবে না। द मिनिमम ट्रांजेक्शन वैल्यू इज़ 2 लाख एंड देयर इज़ नो अपर लिमिट। RTGS में मिनिमम वैल्यू कितना है, 2 लाख का है, और अपर कोई नहीं। किसी को 50 लाख भेजना है, 1 करोड़ भेजना है, तो वो कौन सा चीज़ सिस्टम से भेजेगा, RTGS के द्वारा, क्योंकि सबका तो एक लिमिट है। तो ऑनलाइन पेमेंट का एक लिमिट है, IMPS का एक लिमिट है, NEFT का एक लिमिट है, लेकिन RTGS का कोई अपर लिमिट नहीं है, लेकिन मिनिमम लिमिट 2 लाख है।
দেয়ার ইজ দ্য ফাস্টেস্ট পসিবল সিস্টেম ফর ট্রান্সফার ফান্ড থ্রু দ্য ব্যাঙ্কিং সিস্টেম। কিন্তু আমি বারবার বলছি, এই যতগুলো পড়াচ্ছি এটা বেসিক ইনফরমেশান। আজকের রিয়েল ওয়ার্ল্ডে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, মিনিমাম অ্যামাউন্ট, এই টাইম সেক্টর সব চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তোমার তো বইতে আসবে, বইয়ের যেমনি আসবে, ঠিক আছে? তো রিয়েল ওয়ার্ল্ডে অনেক জায়গাতে অনেক চেঞ্জেস, কেন কি ব্যাঙ্কিং সিস্টেম এত ডাইনামিক চেঞ্জেস হয়েছে, বইতে ওইগুলো কিছু লেখা নেই। আজকের ডেটে যদি এইটা পড়ে যাবে, তুমি ওইদিকে ভুল বোঝা যাবে তোমাকে, ঠিক আছে? তো তাহলে প্র্যাকটিক্যালি তুমি নিয়মটা আলাদা চেঞ্জ হয়ে গেছে। বেসিক ইনফরমেশান রেখে রাখো, আরটিজিএস রিয়েল টাইমে চলে যায়, মিনিমাম 2 লাখ, ম্যাক্সিমাম নো রেস্ট্রিকশন। যাদের কোর ব্যাঙ্কিং সॉल्यूशन হয় তারাই आरटीजीएस फैसिलिटी वही बैंक की नहीं, वेटिंग पीरियड नहीं, तुम यहाँ से पैसा दिया वहाँ पर जाकर उसको मिल गया। अभी हम आ रहे हैं एनईएफटी में ही होता है ऑब्वियसली। देखो, ऑल द बैंक ब्रांचेस इन इंडिया आर नॉट आरटीजीएस एनेबल। सब बैंक ब्रांचेस है आरटीजीएस হবে না, ओनली दोज बैंक हु हैज सीबीएस सर्विसेज फैसिलिटीज provide RTGS facility. RTGS transaction are proceed continuously through the business hour, not in batches. ठीक है? तो थ्रू आउट द बिजनेस आवर्स मैंने 9 बजे से लेकर 12 बजे तक कंटिन्यूसली होगा। तो बोले सर कैसे भी होता है कि बैच मतलब क्या होता है? अभी देखो तुम लोग का 8 से 9 से 10 बजे वाला बैच है, फिर दूसरा बैच आएगा 10 से 11, ठीक है? तो वो होता है बैचेस में, लेकिन RTGS होता है कंटिन्यूसली, ठीक है? तो बोला है फीस ऑफ आरटीजीएस वेरी फ्रॉम बैंक टू बैंक, और सब बैंक का अलग अलग है। बैंक हैज़ टू क्रेडिट द कस्टमर अकाउंट विद इन 2 आवर्स ऑफ रिसीविंग द फंड ट्रांसफर मैसेज, ठीक है? द मिनिमम ट्रांसफर वैल्यू ऑफ आरटीजीएस 2 लाख एंड देयर इज नो अपर सीलिंग ऑफ आरटीजीएस ट्रांजेक्शन, ठीक है? तो एनईएफटी आरटीजीएस का फुल फॉर्म था रियल टाइम ग्रॉस सेटलमेंट। एनईएफटी का फुल फॉर्म है नेशनल इलेक्ट्रॉनिक फंड ट्रांसफ़र। NEFT is country-wide system by which any individual, firm or company can electronically transfer funds from any branch having NEFT facility to another individual, firm, company having account with any other bank or branches. अगर किसी बैंक का NEFT फैसिलिटी है तो वो कोई इंडिविजुअल हो, बैंक, बिजनेस हो, सब ट्रांसफ़र कर सकता है NEFT ट्रांजेक्शन आर सेटल्ड इन बैचेस। हो गया? उसमें बोला था क्या कि ব্যাচেসও হবে না, ওইদিকে কন্টিনিউয়াসলি চলবে, এদিকে ব্যাচেসও টাইম একটা ফ্যাক্টর আছে, 9:30, 10:30, 12টা, 1টা, 3টে, 4টে, এই সময় সেটেলমেন্ট হবে। মানে এর মধ্যে যতজন হয়েছে তাদের একবার এই টাइमे गए सेटल হবে। सोचो तुम 9 बजे जमा दिया पैसा, तो 9:30 बजे वाला बैच में तुम जाएगा, फिर कोई 9:30 से लेके 10:30 के अंदर जितना जन पैसा दिया उसका 10:30 बजे होगा, फिर 10:30 से लेके 12 के अंदर जितना जन पैसा दिया उसका 12 बजे सेटल होगा, ठीक है? तो ये बैच में सेटल होता है। एनईएफटी ट्रांजेक्शन टेक प्लेस 3 टाइम्स आर डे, 9:30, 10:30, 12 noon। एन इंडिविजुअल फर्म और कंपनी कैन मेक यूज़ एनईएफटी इवन विदाउट हैविंग बैंक अकाउंट। उसमें क्या हो रहा है, बैंक अकाउंट होना चाहिए, इसमें क्या बैंक अकाउंट के बिना वो एनईएफटी कर सकते हो, ठीक है? In that case, maximum amount that can be transferred through NEFT is below 50,000, like 49,999। अगर बैंक अकाउंट नहीं है तो 50,000 से कम तक ही तुम कर सकते हो, उससे ज़्यादा तो नहीं कर सकते। बट इफ़ एन इंडिविजुअल हैव बैंक अकाउंट देन NEFT एबल्ड बैंक हैज़ नो मैक्सिमम लिमिट ऑफ फंड ट्रांसफ़र, ठीक है? तो NEFT कांट बी यूज फॉर रिसीविंग फॉरेन रिमिटेंस नहीं लेता है, ठीक है? तो मतलब विद इन द कंट्री अप टू 1 लाख, ये भी जो चार्जेस है ये आज के डेट में एप्लीकेबल नहीं है, ठीक है? तो इसका मेन बात क्या है, NEFT का फुल फॉर्म नेशनल इलेक्ट्रॉनिक फंड ट्रांसफार। NEFT सेटल की হয় ব্যাচেসে, একদিনে কবার 3 বার, বইতে যা লেখা আছে। রিয়েল ওয়ার্ল্ড আলাদা, বইতে চালিয়েছে ওইটা মুখস্থ যদি করলে এইটা হচ্ছে। কটা সময় হয় NEFT সেটেল? 9:30, 10:30, 12টা, ঠিক আছে? তো NEFTতে যদি তোমার অ্যাকাউন্ট না হয় তখনও ট্রান্সফার করতে পারো, বাট তখন আপার লিমিট কী হবে, 49,999, ঠিক আছে? তো কিন্তু যদি অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট আছে অর্থাৎ সে যদি NEFT করতে চায় তাহলে নো লিমিট। বলছে NEFT ইজ বিং আ পার্ট অফ NEFT ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক, আ ব্রাঞ্চ হ্যাজ টু বি NEFT এনেবল। যেমনি ওতে CBSE এনেবল হতে হবে, এদিকে NEFT এনেবল হতে হবে। নট অনলি ইন্ডিভিজুয়াল ফার্ম কোম্পানি মেনটেনিং অ্যাকাউন্ট উইথ দ্য ব্রাঞ্চ ক্যান ট্রান্সফার ফান্ড ইউজিং NEFT, বাট ইভেন সাচ ইন্ডিভিজুয়াল হু ডু নট হ্যাভ আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যান অলসো ডিপোজিট উইথ NEFT এনেবলস, ঠিক আছে? তো মানে যার কাছে অ্যাকাউন্ট আছে, যার কাছে নেই সেও NEFT ইউজ করতে পারবে। ओनली इंडिविजुअल फर्म और कंपनीज मेंटेन अकाउंट विथ NEFT ब्रांच कैन रिसीव फंड थ्रू। लेकिन जो रिसीव करेगा उसका तो हर वक्त
অ্যাকাউন্ট হোনা জরুরি হ্যাঁ, মানে যে টাকা ট্রান্সফার করছে তার অ্যাকাউন্ট নাও হলে চলবে, কিন্তু তখনও 50,000-এর বেশি টাকা ডিপোজিট করতে পারবে না এনইএফটি সিস্টেমে। কিন্তু যে রিসিভার আছে তাকে মাস্ট অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতেই, মানে অ্যাকাউন্ট হোল্ডারের কাছে অ্যাকাউন্ট থাকতেই হবে, ঠিক আছে তো।